এখন কেমন লাগে আম্মা? ভালো না আব্বা, মনে হচ্ছে মরে যাব। এমন কথা মুখে আনতে হয় না আম্মা। তোমার ভিতরে এখন আরও একটা প্রাণ আছে। তুমি এখন করলে তার কি হইব? সে কেমন দুনিয়ায় আলো দেখব? নাজির জানলে কষ্ট পাইব কত তো। আমিও তো কষ্ট পাচ্ছি। তোমরা আমায় নিয়ে যাচ্ছ না কেন? উনি কেমন আছে, কি অবস্থায় আছেন আমি নিজ চোখে দেখতে চাই। বেঁচে আছে তো? হায়াত মত আল্লাহর হাতে। হায়াত ফুরানোর আগেই যাই হইয়া যাক, কেউ মরে না। তোমার অবস্থা দেখো আম্মা, এই অবস্থায় তোমার ঢাকা শহর লইয়া যাইয়া সম্ভব? আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামীরে সুস্থ অবস্থায় যাতে তোমার কাছে ফেরিয়া দেন। মন থাইক্কা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ বান্দারে কখনো ফিরায় না। এমন তোমারে অনেক ধৈর্য ধরতে হইব। এখন তোমারে অনেক ধৈর্য ধরতে হইব। মাইয়া মানুষের একটু ধৈর্য না থাকলে ধরলে চলে? তুমি তো আমার বোঝদার মাইয়া। মিস্ত্রি মাথা নাড়ল, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। এসব এখন কঠিন কঠিন কথা তার মাথায় ঢুকছে না। মন পড়ে আছে দূরের হাসপাতালের মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকা জ্ঞানহীন স্বামীর উপর। পারুল স্বামীকে আড়ালে নিয়ে গেলেন, উদ্বিগ্ন হয়ে বললেন, আমি তো চিন্তায় চিন্তায় শেষ তালেবের আব্বা। জামাই বাঁচবো তো? আমার মাইয়াটা অল্প বয়সে বিধবা হইয়া যাইব না তো? স্ত্রীর কথায় কাশেম আলী মেজাজ হারালেন, ধমক দিয়ে বললেন, একটা দিমু ধরাইয়া এইগুলো কেমন কথা? আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু করব, দোয়া করো। পোলাস জীবনে অনেক কিছু সহ্য করছে, শেষ সময়ে আইসা একটু সুখের মুখ না দেখা এইভাবে শেষ হইতে পারে না। পারুল মেয়ে আর মেয়ের অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। রবের কাছে কম দোয়া তো করছেন না। প্রয়োজনীয় ওষুধ নিয়ে তালে ফিরতে পুনরায় মিস্ত্রির কাছে গেলেন। নাজিরের জ্ঞান ফিরল 3 দিন পর। মুখে এখনো অক্সিজেন মাস্ক লাগানো, স্যালাইন দ্রুত চলছে। চোখ খুলে অপরিচিত স্থান দেখে মস্তিষ্ক কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দিল। তার মধ্যে হঠাৎ শোনা গেল অপরিচিত এক নারী কণ্ঠস্বর। রোগীর জ্ঞান ফিরেছে, স্যারকে ডাকুন। ঘাড় কাত করে নারী কণ্ঠস্বরের অধিকারীকে তা দেখার শক্তিটুকু নাজির পেল না। কিছুক্ষণ পর শোনা গেল অপরিচিত পুরুষ কণ্ঠস্বর। এখন কেমন অনুভব করছেন? কোথাও কষ্ট হচ্ছে? সাদা অ্যাপ্রন পরা লোকটাকে চিনতে পারল না সে। চেনার অবশ্য কথাও নয়। কিছুক্ষণ ভাবার পর ঠাহর করতে পারল ভদ্রলোক ডাক্তার। উত্তরের আশা না করে তিনি নিজে নারী নক্ষত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন। হাতের স্যালাইনের পাওয়ার কমিয়ে দিয়ে বললেন, সব ঠিক আছে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, চিন্তা নেই। আরও কি বলল তার কিছুই নাজিরের শ্রবণনালী পর্যন্ত পৌঁছালো না। মুখ থেকে অক্সিজেন মাস্ক খোলা হলো, বুক ভরে প্রাকৃতিক শ্বাস নিল সে। কেবিনও বদলানো হলো। নাজির বেঁচে আছে, আবার পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। এটাই তো অবাক করার বিষয়। পেটের ভিতর ধারালো অস্ত্র যখন প্রবেশ করেছিল তখনই সে ভেবে নিয়েছিল এখনই হয়তো তার জীবনের সমাপ্তি, তার যাত্রাপথের সমাপ্তি। তবুও মনে ক্ষীণ আশা ছিল, হয়তো ছিল রবের প্রতি বিশ্বাস। নিজেকে ধাতস্থ করে আশেপাশে কাউকে খুঁজলো সে। না পেয়ে হতাশ হলো। সাদা পোশাক পরিহিত সেবিকাকে জিজ্ঞাসা করলো, আমার বউ কই? অয় বাড়িতে, দাদি আর আব্বাই আইতে দেয় নাই। এই অবস্থায় এতটা পথ আওয়া সম্ভব? উত্তর দিল মাসুম। এটা সদর হাসপাতাল না? না, ঢাহা হসপিটাল। মাসুম পুনরায় বলল, তোর অবস্থা অনেক খারাপ আসছিল, পরে সদর থেকে টাহা পাঠাইছে। আজই 3 দিন পর জ্ঞান ফিরল। তার মিস্ত্রি ঠিক আছে? ওই জানে? না জানলে জানানোর দরকার নাই। ওই সব জানে, পুরো গ্রামে এই খবর ছড়িয়ে গেছে। ওর থেকে কেমনে গোপন রাখি? তুই নিজের কথা ভাব, তাড়াতাড়ি সুস্থ হতে হইব। আগের মতন আবার দৌড়াদৌড়ি করতে হইব। কত কাম কত। আমি ডক্টরের লগে কথা কইয়া দেখি, মনে হয় না এত তাড়াতাড়ি বাড়ি যাইতে পারবি। যদি আবার সদরে বদলি করা যায়। আর কখনো আগের মতো পুরোদমে চলতে ফিরতে পারবে কিনা নাজির নিশ্চিত নয়। কিডনির পাশ ঘেঁষে আঘাত লেগেছে, আদৌ ঠিক হওয়া সম্ভব? জড়ানো কণ্ঠে ভাঙা ভাঙা শব্দ প্রয়োগ করে বলল, আরে হ্যাঁ গো, কি খবর? সবাই জানার পরেও? ওগুলো লইয়া চিন্তা নাই। তুহিন স্বামী উল্টারে ধইরা আমি আর সুজন ভাইয়ে বাড়ি নিয়ে বানছিলাম। এমন মায়ের দিছি না হালার পুত্রে। তাও কি সাহস! সময় মতো মিল্টন না দেখলে কি যে হইতো। পরদিন মোমিনুল শাহ পালানোর সময় চাচা রহুলের কাছে ধরা খাইছে। বটতলায় সালিশ হইছে। চেয়ারম্যান চাচাই দুইটারে পুলিশে ধরাই দিছে। এখন বইয়া জেলের হাওয়া খাইতেছে। ছোট দুইটারে খবর নাই, কই পালে সে গেড়েই জানে। আমি সবাইরে কইয়া দিছি, গ্রামে ঢুকলেই যাতে বান্দা ফেলায়। হেগো নানার বাড়ির কাছে লোক ঠিক করে রাখছি, হেনে গেলেও ধরা খাইব। কত বড় জানোয়ার হইলে এমন করে, একেবারে বাপ চাচার মতন হইছে। দেখ কেমন বংশ লইয়া এতকাল বড় করছস।
সুস্থ হওয়ার পর আমার লগে থানায় যাবি হত্যা মামলা দিতে হইব, যাতে কয়েক বছর পয়সা মরে। আরও কিছুক্ষণ কথা বলে মাসুম চলে গেল। মিল্টন প্রবেশ করলো ভেতরে। ছেলেটা কাঁদছে, তবে এ কান্না কষ্টের নয়, বরং আনন্দের। নাজির তার দিকে ফিরে জিজ্ঞাসা করলো, না তুই একটা মানুষ হয়ে কান্দোস কেন বলত? তোরে আবার কিছু করে নাই তো? তো কানবো না? আমি তো মনে করছিলাম আপনারে হয়তো আর দেখতেই পারুম না। আর একটু আগে আইলে এমন কিছু হইতো না। সব দোষ আমার ভাইজান, সব দোষ আমার। দোষ তোরও না, আমারও না। এইটা হলো ভাগ্য। আল্লাহ যা করে ভালো লাগে করে। তুই সময় মতো নাইছোস। রক্তের লগে মানুষে কেমনি বেইমানি করে ভাইজান। আর কেউ না জানুক, আমি তো জানি ওই নাজমুল শাহরিয়ারে আমনে কখনো নওশাদ ভাইয়ের থেকে আলাদা মনে করেন নাই। সামিউল ভাইরে নিজের বড় ভাই মনে করছেন। এমন একটা কাম করার আগে তো তাকে হাত কাঁপলো না? নাজির বিষণ্ণ হলো। জন্মদাতা পিতার আপন ভাইকে যারা লোভের কাছে বলিদান করেছিল, তাদেরই তো সন্তান এরা। ব্যতিক্রম হবে কি করে? আম গাছে কি আর কখনো জাম ধরে? চোখ বুঝলো নাজির। ভাগ্যিস নওশাদকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নইলে এত বড় ঝড় তার উপর দিয়েও বইতো। ছেলেটা নাজিরের মতো শক্তিশালী নয়, নরম মনে সরল মানুষ। তবু কিভাবে যেন সিরাজের বেলায় কঠোর হয়ে গিয়েছিল। নাজির জিজ্ঞাসা করলো, ঘরের কেমন কি খবর? দালানের কাম এখনো শুরু হয় নাই। আপনার যে অবস্থা, মাটিরটা শুকাইলে পরে দেয়াল দিব। শুরু করতে কইয়া দেশ, নাইলে থাকম কই? এক কাম করিস, মাটির ঘরে পাশের টিনের ঘর তোলা, দালান হয় পরে ধীরে সুস্থে কইরা যাইব। আচ্ছা ভাইজান, আপনি বিশ্রাম নেন, এসবের লাইগা আমি আছি। তার আগে গরুটি সরাইছোস? সুযোগ পাই নাই। দুধ ধোস নাই? লতিফার মোকলেসে মিথ্যা রোজ রোজ ধুয়াইয়া ঠিক জায়গায় পৌঁছাইয়া দিছে। 2টার বাছুর হইব। এই গরু বেচছে বাকিগুলো রাইখা দে। যেই অবস্থা আমার, আদৌ সুস্থ হমো কিনা ঠিক নাই। নতুন করে গোয়ালঘর তুলতে হইব, কত খরচ। ভাই এমনি কইেন না। নৌসাদে সিটি পাঠাইছে। না, এই মাসেরটা এখনো আইয়ে নাই মনে হয়। আজ ওই বিদেশে না থাকলে আমার জায়গায় ওরও থাকতে হইতো। মিল্টন দীর্ঘশ্বাস ফেলল। ভাই সমতুল্য নাজিরের কথা শুনে তার কষ্ট হচ্ছে। দুপুরের দিকে মিল্টনকে জোর করে খেতে পাঠিয়ে দিল নাজির। ছেলেটা আঠার মতো লেগেছিল। তার আপাতত খাবার খাওয়া নিষেধ, স্যালাইন চলছে। পাশের বিছানায় এক বৃদ্ধ লোক নামাজ পড়ছে, বুক সমান দাড়ি। মোনাজাত শেষে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। তার দৃষ্টি এড়ালো না নাজিরের। অনেকদিন সে নামাজ পড়ে না, রবের সামনে সিজদাও করে না। প্রতিশোধ আর রক্তের স্বাদ পাওয়ার পর থেকে আমূল পরিবর্তন হয়েছে তার। পাপের তকমা লেগে গেছে নামের পাশে। অথচ কথা ছিল জন্মজার, যথাতথা কর্ম হোক ভালো। বৃদ্ধ তাকে তাকিয়ে থাকতে দেখে ফোকলা দাঁতে হাসলেন। খুক খুক করে কেসে বললেন, আল্লাহ ছাড়া মানুষের আর কেউ নাই, দুনিয়ার তো আরও নাই। তাই 5 ওয়াক্ত নামাজ পড়তেই হইব, সৎ পথে চলতেই হইব। জীবনে কখনো অসৎ পথে চলেন নাই মনে হয়। বইটা গেলে যত জ্ঞান বিতরণ। বৃদ্ধের হাসি চওড়া হলো। আজকাল চোখে বোধহয় কম দেখেন, তাই সামান্য এগিয়ে এসে ছেলেটাকে ভালো করে দেখলেন। এই বয়সী ছেলেরা গুরুজনদের মুখের উপর এভাবে কথা বলে না। তবে এই ছেলে বলছে। তিনি বুঝে গেলেন ছেলেটা তারা। জিজ্ঞাসা করলেন, এই অবস্থা কেডাই করছে? কোন আকাম করতে গেছিলা? আকাম করলে কি এই অবস্থা আমার হইতো? এই বয়সে বেশি তেরামি করা উচিত না। তো কোন বয়সে কর্মু? হাসির চোটে গা দুলে উঠল বৃদ্ধর। নাজির বিরক্ত হলো। বইটা মানুষগুলো জন্মের বিরক্ত কর। হাসেন কেন মিয়া? এমনই হাসি, বিয়ার শাদী হয়েছে। আর 2-3 মাস পর বাপ হমু। বউ কই? এই 2 দিনে তো দেখলাম না। গর্ভবতী মাইয়া মানুষ, তাই শ্বশুর আইতে দেয় নাই। মনে হয় কাইন দেখাটা ভাসাইতেছে। গেছে। ইন্নানিল্লাহ। তোর বেড়া মরে নাই, এখনো জীবিত আছে। তাহলে গেছেন কলেজে? তালাক হইছে? না, চাইছিল কিন্তু আমি দেই নাই। গোসা করছে। বইটা বসে এত গোসা আইয়ে কোনতে? জোয়ানকালেই করছিল। সেই যে মুখ দেখনু না কইয়া গেল, আর আইল না। পোলা পাইন্ডি হইছে মা ভক্ত, এখন এগুলোবেই থাকে। পরকিয়া করতে গিয়ে ধরা খেলেন নাকি? বেড়া মানুষগুলো এত খারাপ। আমি তো জীবনে একটা মিহি যা ভালা করে চাইছিলাম, ওইটারে এখন বিয়ে করে সংসার করতেছি। ওইসব কিছু না, তার থাইকাও বড় কোনো অন্যায়। নাজিরের আগ্রহ বাড়ল। চুরি ডাকাতি, খুন খারাপি, বউ পিটানো,
না, বউ পিটালে তো সংসার ভাঙে না। বৃদ্ধর অধরের হাসিটা মিলিয়ে গেল। বালিশ উঁচু করে পিঠে হেলান দিলেন, বললেন, কিছু একটা তো করছি, তবে তা ভুল। জাইন্না বুঝা করা ভুল হয়তো ক্ষমা করার যোগ্য না। হাতে পায়ে ধরার পরেও ফিরা চাইল না। মাইয়া মানুষ অনেক অভিমানী হয়, তবে রাগলে হইয়া ওঠে ভয়ঙ্কর। তাগো অভিমান ভাঙ্গা সহজ হইলেও রাগ ভাঙ্গা কঠিন। সেই মাসুল এতগুলা বছর ধইরা দিতেছি, একাকিত্বের যন্ত্রণা ভোগ করিতেছি। এই যে বছরখানেক আগে ধরা পড়ছে একটা কিডনি নষ্ট। পাকস্থলীর অবস্থাও ভালো। এই কিডনি ভালা আসিল, এটাও নষ্ট হওয়ার পথ। শেষ দিন পর্যন্ত আল্লাহর কাছে মাপ চাইমু, নিজেরে আল্লাহর পথে বিলাইয়া দেমু। আল্লাহ ছাড়া আর কেউ নাই। আহা, সঠিক সময়ে যদি বুঝতাম। হতাশার শ্বাস ফেললেন বুড়ো। বিজ্ঞের মতো বললেন, জীবনে আর ভুল পথে হাঁটিস না ভাই। আজকার অবস্থা থাইকা শিক্ষা নেই। আল্লাহরে নারাজ করিস না, বউয়ের মনে কষ্ট দিস না। শেষ বয়সে একলা থাকা অনেক কষ্ট। হ, বইয়া বইয়া অন্যায় অন্যায় সহ্য করবো। যে সয় সে রয়, বিচারের মালিক আল্লাহ। আমি আর তুই কেডা? আল্লাহর কাম আল্লাহরে করি। অপরাধ কইরা মানুষ কখনো পলাইতে পারে না। তাই নিজের মিহি চাইয়া দেখ, তুই নিরপরাধ। সত্য নাজির দৃষ্টি সরিয়ে নিল। সে নিরাপরাধ নয়, হয়তো একসময় সৎ ছিল, তবে নিজের সাথে পবিত্র শব্দটা জুড়তে আর ইচ্ছে করে না। সে যে কি ভয়ানক কাজ করেছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অথচ মূর্খ নাজির রবের কাছে একবারও ক্ষমা চায়নি, ক্ষমা চাওয়ার কথা ভাবেনি। স্ত্রী কিছুটা জানে, ফলে মেয়েটাকে বহুদিন ধরে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছে। কত স্বার্থপর হয়ে গেল নাজিরটা। তার কি নিজের কর্মের জন্য কিছুটা হলেও অপরাধ বোধ হচ্ছে? সে কি নিজেকে অতিরিক্ত সাহসী বুদ্ধিমান ভাবেনি? নিজের থেকে নিজে পালিয়ে বাঁচেনি? করেনি কি ছলনা? আসলেই তো, সে কি বিচার করার? আর এটাই বা কেমন বিচার? মৃত্যু অনিবার্য। মৃত্যু কখনো কারো পূর্ণাঙ্গ শাস্তি হতে পারে না। মানুষের দেওয়া শাস্তি স্রেফ মৃত্যুদণ্ড, কিন্তু রবের শাস্তি তার চেয়েও ভয়ঙ্কর। নাজির চোখ বুজে রইল। এতটুকু পথ যাত্রা করতে যা যা জীবনে করেছে সব চোখের সামনে ভেসে উঠেছে। মনে জাগছে প্রশ্ন। মস্তিষ্ক বলছে, যদি আজ সূর্যের আলো দেখতে না পেতাম, যদি মরে যেতাম, কি নিয়ে দাঁড়াতাম রবের সামনে, কি উত্তর দিতাম? অস্থিরতায় ঘাম ছুটে গেল নাজিরের। টের পেলেও সেই ঘাম কেউ মুছে দিচ্ছে হয়তো। মিল্টন। চোখ খুলে দেখতে ইচ্ছা হলো না। নাজিরের মনে হলো সে মরার মতো বেঁচে আছে। যে জীবনে রবের সান্নিধ্য নেই, সঠিক একটা যাত্রা নেই, সে জীবন কখনো সফল হতে পারে না। মানুষ পাপ করতে ভয় পায়, নয়তো পাপের দ্বার প্রান্তে পৌঁছে আফসোস করে। কিন্তু নাজির বোধহয় মাঝপথে আফসোসে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যতদিন হাসপাতালের বিছানায় ছিল ততদিন সে ভেবে ভেবেই পাড়ি দিয়েছে দিন। কোনো এক সময় বনখাড়িয়া গ্রামে প্রতাপের সহিত মাথা তুলে দাঁড়িয়ে থাকা শাহবাড়িতে আজ আর আনন্দ নেই, সম্মান নেই। সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করা মর্জিনা নিশ্চুপ ছোট ছেলে জাহিদকে নিয়ে পড়ে আছেন সংসারে। থানায় যাননি আর। স্বামীর মুখোমুখি হওয়ার ইচ্ছে নেই। ভাইয়েরা গতকাল এসে ঘুরে গিয়েছে। বোনকে সঙ্গে করে নিয়ে যেতে চাচ্ছে, তবুও যে কিসের আশায় তিনি পড়ে আছেন এখানে। মর্জিনা কঠোর এক নারী, অন্যায় মিথ্যা সহ্য করতে পারেন না। তাই একজন ঠকবাজ খুনির সাথে জীবনের বাকি দিনগুলো পার করতে তার বিবেকে বাঁধবে। অথচ কত যুগ সত্য না জেনে লোকটাকে ভালোবেসে গেছেন, বিশ্বাস করেছেন। যদি আত্মহত্যা পাপ না হতো, তাহলে এতক্ষণে হয়তো এই লজ্জা থেকে পালিয়ে যেতেন তিনি। শিউলি এসে ডাকলো, আম্মা। মর্জিনা তাকালেন একবার। নির্ঘুম চোখজোড়া লাল টুকটুকে হয়ে আছে। গ্রামের আকাশে রোজ রোজ এক একটা নতুন সত্য সূর্যের আলোর মতো ঝলঝল করে উঠছে। বাতাসের বেগে ছড়িয়ে যাচ্ছে মানুষের দ্বারে দ্বারে। ফতে আলিশার মৃত্যু থেকে শুরু করে নাসরিনের খবরটা অন্ধকারের নিচে এখন আর চাপা নেই। সবার সামনে সত্য উন্মোচন হয়ে গেছে। ন্যায় পেয়েছেন নাসরিন। মর্জিনা প্রাণহীন কণ্ঠে বললেন, তোমার বাপে আইলে যাই হোগো। আম্মা, কি কোন সব? তিনি যদি আইয়ে? এক্ষুনির লইগা অপেক্ষা করবা, বিবেকে বাঁধবো না। উনি কিছু করেন নাই আম্মা, এমন কথা মুখে আনেন না আম্মা। অন্যায়ের স্বাদ দিয়েছিল, ঠিক সময় মাস্টার বাড়ির পুরুষেরা না পৌঁছাইলে খুনটাও কইরা ফেলাইতো। এমন এক জানোয়ারের লাগে কেমনে সংসার করবা? ডুক রেখে দিয়ে উঠল শিউরি। শাশুড়ির গা ঘেঁষে বসে পড়ল। মর্জিনা নড়লেন না, গম্ভীর হয়ে বললেন, এই সংসারে কি আছে তোমার? কিছু নাই। একদিকে আমার সব আছে, স্বামী সন্তান সব। এই সংসারের পিছনে আমি বহু বছর খাটছি, শেষমেশ পাইলাম কি?
প্রতারণা। এক অমানুষের লগে ঘর করছি যে নিজের বাপ ভাই ভাবি এমনকি ভাই পুতরেও সারে নাই, লগে দুইটা খুনি পয়দা করছি। সবাই সিসি করতেছে। এই মুখ আমি কেমনে দেখামু, কারে দেখামু? মর্জিনা বেগম তার পোলাগো মানুষ করতে পারে নাই, সে একজন খারাপ মা। এই সংসারের প্রতি আমার আর মায়া নাই। আমি হাইস সমান অপরাধী। কার কাছে মাপ চাইমু আল্লাহ? অধিক শোকে পাথর হয়ে গেছে মর্জিনা পুনরায় বললেন, পারলে আমারে মাপ কইরা দিও। আমার পোলাডাল লইগা তোমার জীবনে কালি লাগলো, তবু চিন্তা কইরো না। ওই জানোয়ারের ঠেকা তালাক নেওয়াইয়া ভালো এক পোলার লগে তোমার বিয়া দিমু। পুরুষের প্রতি মাইয়া মানুষের এত দুর্বল হইলে চলে না। আমারই দেহ না, এই পাওনা ছিল আমার। এর লাইগাই এই সংসারে বান্দির মতন খাটছি। শিউলি নাক টানলো। মর্জিনা জাহিদকে ডাকলেন, তুই আমার শেষ ভরসা বাপ। এখন থেকে আমার একমাত্র পোলা তুই। ক বাপ, ভাইয়ের পথে হাঁটবি না, আমার লগে যাইবি? জাহিদ ভাবার সময় নিল না, বলল, তোর লগে জামু, তুমি যা কইবা তাই হুনমু, ভাইরে দরকার নাই। মর্জিনা সন্তুষ্ট হলেন। বিথি ব্যাগপত্র গোছাচ্ছে, সুমা মাকে সাহায্য করছে। আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে দাদির ঘরে এলো। দাদিকে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে বলল, আমরা জায়গা দাদি। ছেলে দেবর জেলে যাওয়ার খবর শোনার পর থেকে তিনি চিন্তিত। কতবার পারভেজকে বলেছেন, হয় আমারে নিয়ে চল, নয়তো সাদ্দাম রে আইতে ক। পারভেজ মুখের উপর বলে দিয়েছে, জেলে পয়সা মরুক, আমাকে বাড়ির কোনো অপরাধীর জায়গা নাই। আয়েশাও কি খবরটা শোনেনি? নারে জামাইকে নিয়ে এলো না কেন? সে তো বড় ভাই অন্তপ্রাণ। নাতির কথায় সোজা হয়ে বসলেন। কই যাস? নানা বাড়ি। ফরিদা উঠে এলেন। ছেলের ঘরে যেতেই দেখতে পেলেন পুত্রবধূ আর নাতনি মিলে সব গুছিয়ে নিচ্ছে। জিজ্ঞাসা করলেন, যাও কই তোমরা? বিথি জবাব দিল, আমার বাপের বাড়ি যাইকে, এইখানে থাইকার হইব কি? আপনার পোলা অত সহজে সারা পাইব বইলা মনে হয় না। রোজ প্রতিবেশীরা ইয়া কি কয় না কয়। সুমার স্কুলে গেলেও তোরে খেপায়। আজ সকালেও কয়টা বেড়ায় আইসে। এই বাড়িতে বুইরা পোলা পাইন লইয়ে আমার আর থাকা সম্ভব না। তোমার বাপের কও না কেন, যদি জামিনের চেষ্টা করতো? আমার বাপের থানা পুলিশ করার বয়স আছে? সোনার গহনাগুলো ব্যাগে ঢোকাতে লাগলো বিথি। ফরিদা হাত থেকে সেসব কেড়ে নিলেন। এডি তো আমার গয়না, কখন আলমারি থেকে সরাইছো? হ্যাঁ, জামাই নাই, পোলা জেলে, এসব দিয়ে কি করবেন? আমি লইয়া গেলাম, পোলা পাইন্ডি লইয়া তো চলতে হইব। ফরিদা আটকে উঠলেন। সামিউলের বিয়ের সময় যা গহনা দেওয়ার দিয়েছেন এগুলো পারভেজের জন্য রেখেছিলেন। তা নিয়ে গেলে পারভেজটার কি হবে? বাইরে গিয়ে চিৎকার করলেন, পারভেজ রে, কই তুই বাপ? দেখ সব লইয়া যাইতাসে তোর ভাবি। পারভেজ সবে বাড়িতে ফিরেছে। কলপারে গিয়েছিল হাত মুখ ধুতে। মায়ের চিৎকারে চলে এলো। জিজ্ঞাসা করলো, কইছে কি? তোর ভাবি একেবারে বাপের বাড়ি যাইতাছে গা। সব গয়না গাটি ট্যাহা পয়সা, এমনকি সব গয়না গাটি ট্যাহা পয়সা, এমনকি ঘরে ঝাড়ু পর্যন্ত লুটপাট কইরা লইয়া যাইতাছে। লইয়া যাক। লইয়া যাক মানে তোর কি হইব? চলবি কেমনি? তোর বাপ নাই, ভাই কত জায়গা থাইকা ধার দেনা কইরা রাখছে। ব্যবসাটাও একলা একলা কেমনে সামলাইবি? ঋণ কেটা শোধ করবো? পাওনাদার তো তোরে ধরবো, বলদামি করিস না। ললাটে চিন্তার ভাঁজ পড়ল পারভেজের। মাল কেনার নাম করে অনেকগুলো টাকা ধার করেছে সামিউল। কিছু মালামাল গুদামে আটকে আছে। তার একার পক্ষে সব সামলানো আসলেই সম্ভব নয়। আব্বাসটাও কোথায় যেন ঘাপটি মেরে বসে আছে। আসন্ন ঝড়ের পায়ে তাই মায়ের কথায় ভাইয়ের ঘরের দিকে হাঁটা ধরল। বছরের প্রথম রংধনু উঠেছে আকাশে। মায়ের চোখ ফাঁকি দিয়ে ভাইকে সঙ্গে নিয়ে ফটকের বাইরে চলে এসেছে সুজাতা। সমবয়সীদের পেয়ে খেলাধুলায় মেতে উঠেছে। কন্যা বেলিকে নিয়ে পলি বসে আছে বারান্দায়। দিন তিনেক আগেই পরিবার নিয়ে নতুন দালানে উঠেছেন কাশেম আলী। হাসপাতালের পাটচুকি নাজিরকে বিকেলের দিকে বাড়িতে আনা হলো। শাহ বাড়ি নয়, মাস্টার বাড়ি। ডাক্তার বলেছেন ঘা শুকানোর আগ পর্যন্ত কোনো ধরনের ভারী কাজ করা যাবে না। ঠিকমতো খাওয়া দাওয়া এবং বিশ্রাম নিতে হবে। তাই কাশেম আলী এবং তালেব জোরপূর্বক তাকে এখানে নিয়ে এসেছে। মিস্ত্রি নিজেই চলাফেরা করতে পারে না, তাকে না খাইয়ে দিলে খাবার ছুঁয়েও দেখে না। আর নাজির তো এক জায়গায় স্থির থাকা ছেলেই নয়। তার বাড়ি
এখন আর বাড়ি নেই। দুনিয়ার যত বিশ্বাসঘাতক দিয়ে ভরা তাই কাশেম আলী বলে দিয়েছেন, সুস্থ হওয়ার আগ পর্যন্ত শ্বশুরবাড়ি তোর থাকতে হইব, না হইলে মাইয়া নাতি দিমু না, বাকি জীবন একলা পইরা মরবি। না চাইতেও নাজির মেনে নিল। গর্ভবতী স্ত্রীর যত্ন করার মতো অবস্থায় সে নেই মাথা গোজা ঠাই। শ্বশুরবাড়ি ছাড়া গতি কোথায়? তারা যা করেছে নাজিরের জন্য, এতেই তো তার কৃতজ্ঞতা শেষ নেই। অথচ একসময় এদেরকে নিজের শত্রু মনে করত সে। স্বামী ফেরার খবর পেয়ে অসুস্থ শরীর নিয়ে দাদির ঘর থেকে বেরিয়ে এলো মিস্ত্রি। পেটের ভারে শুধু দৌড়াতে পারল না, দরজার কাছে এসে দেয়াল ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। এতটুকু পথ আসতেই ঘাম ছুটে গিয়েছে। কাঠের দরজায় নতুন রং করা হয়েছে, অসাবধানতায় হাতে লেগে গেল। পরিধেয় পোশাকে মুছতেই আচমকা তার হাতটাকেও খপ করে টেনে ধরল। বুক ধরফর করে উঠল মিস্ত্রির। সামনে তাকাতেই দেখতে পেল নাজিরকে। চোখাচোখি হলো দুজনার। মনে হচ্ছে কত যুগ পর যেন একে অপরকে দেখছে। যুগ না হলেও বহুদিন, বহু মাস তো হবেই। নাজির তার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে এলো, বিছানায় বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। দরজার বাইরে পায়ের আওয়াজ পেয়ে বুঝে গিয়েছিল কে এসেছে। মেয়েটা আগের থেকে বেশ মোটা হয়েছে, সৌন্দর্যে ভাটা পড়েছে। কোমল স্বরে জিজ্ঞাসা করলো, কেমন আছে আমার তাল মিস্ত্রি? হাসপাতালে নাকি ভর্তি আছিলা? কি হয়েছে ময়না পাখি? প্যাচ করে কেঁদে দিল মিস্ত্রি। এতদিনের জমানো সব অভিমান চোখের অশ্রু হয়ে ঝরে পড়ছে। নাজির তাকে কাঁদতে দিল। মনে মনে প্রতিজ্ঞা করলো এটাই তার শেষ কান্না। আর কখনো স্ত্রীকে সে কষ্ট দেবে না, কখনো ছেড়ে যাবে না। মান ভাঙানোর জন্য কথা ঘুরালো, এ হে, কি অবস্থা হয়েছে চেহারা চুরতের? ঘুমানো কয়দিন? আমি তো প্রথমে চিনতেই পারি নাই। আমার আম্মা তার মায়ের খুব কষ্ট দিছে, তাই না? মুখ থেকে মাথা তুললো মিস্ত্রি। বাম হাতের পিঠে অশ্রু মুছে জিজ্ঞাসা করলো, কে কার আম্মা? তোমার পেটে যে আছে মাইয়া তো তার বাপের আর এক মা। মেয়েই যে হবে বুঝলেন কি করে? মনে হইল। আমার তো মনে হয় ছেলে হবে। সময় অসময়ে জোরে জোরে লাথি দেয়, একেবারে বাপের মতো খারাপ, আমায় শুধু কষ্ট দেয়। মিস্ত্রির উঁচু পেটে হাত ছোয়ালো নাজির। মাথা নুয়ে আলতো চুমু খেয়ে বলল, ওর বাপে আর কষ্ট দিব না। আর দেওয়ার সুযোগ পাবে। যে কষ্ট দিয়েছে তাতেই তো আমার অবস্থা খারাপ। বাঁচবো কিনা সন্দেহ। মনে হয় ওপাড়ার বিন্দুর মতো আতুর ঘরেই মরে যাব। শরীর আর চলেই না। নাজিরের মেজাজ খারাপ হলো। গাল দুটো চেপে ধরে ধমক দিয়ে বলল, মরার কথা মুখে এনলে খবর আছে? আমি দেখতে তুই মরবি কেন? তোর মরার লেগে নিজের জীবন নরক করছি। ভালো তো বাসেন না, নইলে এতদিন দূরে থাকতে পারতেন। অসুস্থতার বাহানা দেবেন না একদম। তার আগে কেন আসেননি? আমি মরলেই আসতেন। নাজির কি জবাব দেবে ভেবে পেল না। তার সব যুক্তি এখন অযৌক্তিক। মিস্ত্রি আশা ক্ষুণ্ণ হলো। টেনে ধরল স্বামীর পরিধেয় শার্ট, বোতাম খুলে দৃষ্টি স্থির করলো ব্যান্ডেজ করা ক্ষতস্থানে। নাজির বাধা দিল না, বালকের মতো চুপ করে বসে রইল। মিস্ত্রি নাক টেনে বলল, পিশাচ এক একটা, কখনো এদের ভালো হবে না। দুনিয়াতে সব কৃতকর্মের শাস্তি ভোগ করবে এরা। কিভাবে মেরেছে, খুব কষ্ট হয়েছে তাই না? আমি কতবার বাবাকে বললাম আমায় নিয়ে যেতে, সন্তানের দোহাই দিয়ে নিল না আমায়। এই কদিন চোখ দুটো এক করতে পারিনি, আমি একটু ঘুমোতে পারিনি। পুনরায় কেঁদে দিল সে। নাজির এবার নিজেই তার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি তোমার কাছে আইয়া পড়ছি, এইবার আর কোনো দুঃখ চিন্তা নাই। যদি কিছু একটা হয়ে যেত, কি হতো আমার তখন? কিছু হয় নাই তো, দেহ কোথাও কোনো বিষ নাই, আমি একেবারে সুস্থ। আবার একটা মিথ্যে। মিস্ত্রি কাঁদতে কাঁদতে বলল, আপনাকেও আমি মাফ করব না। কোনো অন্যায় না করেও অনেক শাস্তি পেয়েছি আমি। এমন কষ্ট কেউ কখনো দেয়নি আমায়। দীর্ঘশ্বাস ফেলল নাজির। কইরো না, তাতে কি আমার শিক্ষা হয়? কথাও বলবো না। বুকের সাথে তাকে আঁকড়ে ধরল নাজির। আচ্ছা কইও না, তোমার বদলে আমি কমু। আপনি জঘন্য খারাপ লোক। আচ্ছা। মিস্ত্রি বিরক্ত হলো। বিপরীত পাশ থেকে প্রতিক্রিয়া না পেয়ে ইচ্ছে মতো বুকে কিল ঘুষি মেরে শান্ত হলো। নাজির তবুও কিছু বলল না, বাধা দিল না। দাঁতে দাঁত পিষে সমস্ত ব্যথা সহ্য করে নিল। বহুদিন পর স্বামীকে পেয়ে রাতে শান্তির ঘুম ঘুমালো মিস্ত্রি। তার সমস্ত চিন্তা দুঃখের সমাপ্তি যেন স্বামীর কাছে। অথচ সকাল হতে মেয়ের বদন চালচলন বদলে গেল। সত্যি সত্যি সে নাজিরের সঙ্গে সপ্তাহ খানেকের জন্যে কথা বলা বন্ধ করে দিল, দূরে দূরে থাকলো। এটাই তার অপরাধের একমাত্র শাস্তি। লোকটা বুঝুক অবহেলায় কত স্বাদ। আরও সপ্তাহখানেক কর্মহীন অলস দিবস কাটলো নাজিরের। সারাক্ষণ ঘরে বসে আরাম করা ছেলে সে নয়। 27 বছরের জীবনে এত বিশ্রাম বোধহয় কখনো সে নেয়নি। অন্যের উপর নির্ভর করেও চলা হয়নি। এর মধ্যে গ্রামের অনেক মানুষ বাড়ি বয়ে তাকে দেখে গিয়েছে, আফসোস করেছে। এত নিষ্ঠুর চাচা আগে মনে হয় কেউ পায়নি। কত নির্দয় নির্মম হলে নিজের আপন ভাতিজার প্রাণ কেড়ে নিতে চায়। যদিও তাদের জন্য এটা বড় কিছু না, আগেও তো বাপ ভাইকে মেরেছে, তবুও আল্লাপাক রক্ষা করেছেন। বাপদাদার পরিণতি নাজিরটার অন্তত হয়নি।
গায়ে শার্ট জড়িয়ে ঘর থেকে বের হলো সে। ফটকের দ্বারে মাসুমের সঙ্গে দেখা হয়ে গেল। মাসুম সরু দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, যাস কই? জাহান নামে যাবি? না, তোর উপযুক্ত জায়গায় আমি যাবো কেন? সর। আব্বাই বাহির হইয়া নিষেধ করছে। ঘর জামাই থাকি বলে এখন সব মাথা মাইনে চলতে হইব? তা তো হইবই। উপকার কইরা মাথায় চলতেছিস তোরা। হাঁটু দিয়ে মাসুমের পিঠে গুঁতো মেরে ভেতর থেকে বের হলো নাজির। এখন বেয়াদবি করা ছাড়লি না, সম্বন্ধীকেও সম্মান দিতে শেখ। হাঁটুর বয়সী পোলার বড় বড় কথা। মূল ফটক দিয়ে বেরিয়ে গেল নাজির। মাসুম চেঁচিয়ে বলল, আল্লাহ গো, মিচমিচ জামাই জায়গা। নাজির শুনে প্রতি উত্তর করলো না। মেঠো পথ ধরে সারা গ্রাম ঘুরে বেড়ালো। পথে কত মানুষের সাথে দেখা হলো, কথা হলো। সন্ধ্যা নামার পূর্বে সে এসে দাঁড়ালো শাহবাড়ির দোরগোড়ায়। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুদিন আগে যে স্থান তার নিবাস ছিল আজ তা দীর্ঘশ্বাস। নাজির ভেতরে ঢুকলো। পূর্বে সে পরিপাটি বাড়ির জৌলুসে ভাটা পড়েছে, উঠোনে শ্যাওলা পড়েছে, এখানে সেখানে জন্মেছে আগাছা। মনে হয় কতদিন কেউ ঝাড়ু দেয় না। নাজিরের গোয়ালঘর ফাঁকা। উত্তরের জমিতে নতুন গোয়ালঘর তুলে গরুগুলো সেখানে স্থানান্তর করেছে মিল্টন আর লতিফ। বাকি দুই চাচার গোয়ালও ফাঁকা। ফাঁকা মর্জিনার মুরগির খোপটা। কলিমের মা এমুখো এখন আর হন না। তার ব্যস্ততা আকাশচুম্বী। মেম্বার বাড়িতে নতুন কাজ পেয়েছেন। নাজির ধীর পায়ে হেঁটে পুকুর পাড়ে এলো। পুকুরের পানি ঘোলা, শুকনো পাতা পড়ে যাচ্ছে, তাই অবস্থা সিঁড়ি হয়ে আছে পিচ্ছিল। এখানেও কেউ গোসল করে না হয়তো। 1.5 মাসে এত পরিবর্তন, অথচ এসবের জন্যই তো কত মানুষের প্রাণ গেল। নাজির ফিরে এলো, তালা খুলে নিজের ঘরে প্রবেশ করলো। সাথে গন্ধ, ভেতরে জিনিসপত্র ধুলো জমেছে। তবে তার খুব মায়া হলো। এই ঘর তুলতে প্রায় 6 মাস সময় লেগেছিল। একটা দেয়াল শুকিয়ে আবার নতুন আরেকটা দেয়াল তোলা কি চারটেখানি কথা? এই ঘর বাড়ি নাজিরের শান্তির জায়গা। এখানে সে শৈশব কাটিয়েছে, অথচ এখন বিদায় নেওয়ার যত তারা। ওদিকে নতুন টিন কাঠ এসেছে। মিস্ত্রিরা ঘরের কাজ শুরু করে দিয়েছে। টিনের ঘর তুলতে কত সময় বা লাগে? ধরা যায় 3-4 দিন আর লাগবে। পুরনো রেডিওটা সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে তালা দিল সে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আসবাব নিতে তাকে আরেকবার আসতে হবে এখানে। বারান্দা থেকে নামতেই পরিচিত নারী মুখের সাথে দেখা হয়ে গেল। পুরনো ভিটের বারান্দার পিড়িতে বসে পড়ল নাজির। হেসে বলল, আরে মাঝে দাঁচাছি যে, খবর কি? আমি তো মনে করছি বাপের বাড়ি গেছেন গা। মর্জিনা সিঁড়িতে দাঁড়িয়েছিলেন, উঠোন পেরিয়ে পাশে এসে বসলেন। অন্য কোনো সময় হলে নাম বিকৃত করার অপরাধে মারার জন্য নাজিরের দিকে তেড়ে যেতেন, কিন্তু আস্থা করলেন না। কোমল স্বরে জিজ্ঞাসা করলেন, কেমন আছোস? আল্লাহর রহমতে ভালা। ফিরতে এত দেরি করলি যে? অপেক্ষা করছিলেন? শুনছি অনেক রক্ত নাকি বাহির হইছে, ক্ষত সারছে, পরে সমস্যা হইব না তো? কি জানি। কথা আর এগোতে চায় না। হঠাৎ করে নীরবতা ঠাঁই নেয়। আজ তাদের মধ্যে শব্দের খুব অভাব। নীরবতা ভেঙে নাজির বলল, বাড়ির এই অবস্থা কেন? বাড়ির মানসিক অবস্থাই তো ভালো না। বাড়ির অবস্থা আর কেমন হইব জিগাইবি না? এখনো এখানে পইরা রইছি কেন? ইচ্ছা নাই। কেন? বাপ মায়ের খুনির বউ দেখা জিগাবি না? নাজির উত্তর দিল না। মর্জিনা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এনে আর থাকবি না? নতুন ঘর তুলো শুনলাম। এনে থেকে আর কি করবো? এই বাড়ি আমার লাগে অভিশাপ। হ, অভিশাপী। গরু হাঁস মুরগি কই গেল? সব বেচা দিছি, জামুগা আনতে। এত সহজে? ময়লা রাখবো না? সংসার লইয়া কাম বাহাদুরি তো আসিল না। আর শরম দেশ না, এমনিতেই আমি ভালো নাই। মরণের থেকেও আপন মানুষ গো কাছে ঠইকা যাওয়া অনেক কষ্টের। আগে ভাবতাম আমি মনে হয় মানুষ চিনি, বড় জোনার তার জামাই শুধু খারাপ। আর এখন দেখি। পোলাগো কি খবর? জানি না, আমার এখন একটাই পোলা, তার নাম জাহিদ। মা হইয়া মরণ তো আর চাইতে পারি না, না হইলে এতক্ষণে ঠিকই চাইতাম। নাজির শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মর্জিনা পুনরায় জিজ্ঞাসা করলেন, সেই দিন তুই কইছিলি তোর মায়েরে নাকি হেরা মারছে, গ্রামেও কথাটা ছড়াইয়া গেছে। আমি সব জানতে চাই, তোর সুডো চাচাই মারছে? না, ফরিদা বানু আর তার ভাই মিলে মারছে। আমনে জামাই আমার বাপরে মারছে, আমার মায়ের লাশ গুম করছে। মর্জিনা দুর্বল দেহ কেঁপে উঠে। 1.5 মাস ধরে কম কান্না তো আর করেননি। বললেন, সব যাই না, সহ্য করছস কেমনে আব্বা? মাথায় খুন চাপে নাই? যদি সুযোগ থাকতো তাইলেও মানুষটারে আমি জবাই করতাম গিয়া। সারাটা জীবন আমারে মিছা কইয়া গেল, অন্ধকারে রাখলো। আমি আর তারে কত বিশ্বাস করলাম, ভালোবাসলাম।
শেষ বয়সে এই প্রতিদান দিল। আত্মহত্যা যদি পাপই হয় তাইলে আল্লাহ এমন দিন কেন দেখাইলো? যাই হোক, আপনি স্বামী তো, আপনার লগে কোনো অন্যায় করে নাই। তা গোসাদ না দিলে তোর মায়ের জায়গায় আজ আমার বই থাকতে হইতো। এরপর আর কি কমু কন? যতই সোহামি হোক, অপরাধীর কোনো মাপ নাই। আমি আমার জীবনে কখনো অন্যায় সহ্য করি নাই, করমও না। তোর লইগাই এত অপেক্ষায় আসিল। পারলে আমারে মাপ কইরা দিস। জীবনে যা পাস নাই আল্লাহ যেন দ্বিগুণতরে ফিরাইয়া দিক। তবে এই অমানুষগো কখনো মাপ করবি না। মর্জিনা আরো অনেক কথাই বললেন, তারপর চলে গেলেন ঘরে। নাজির উঠে দাঁড়িয়ে সোজা আমেলুর সার দালানে প্রবেশ করলো। পারভেজ তেমন একটা বাড়ি ফেরে না, গরুগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করেছে, ব্যবসায়ও মনে হয় সামলায়। ছেলেটা নাকি তাকে দেখার জন্য মাস্টার বাড়ির দোরগোড়া পর্যন্ত একবার ছুটে গিয়েছিল, তবে কেউ ঢুকতে দেয়নি। নাজির যদিও জানে পারভেজ এসবে নেই, তার থেকে ভালো ওই ছেলেকে আর কে চিনবে। ফরিদা নিজের ঘরে বসে আছেন, এভাবে রোজ বসে থাকেন। পূর্বের দাপট, গা ভর্তি স্বর্ণালঙ্কার, দামি শাড়ি, চেহারার সরলতা কিছুই নেই। এখন আর কেউ খোঁজ নিতেও আসে না, এলেও অপমান করে শুনিয়ে যায় কটু কথা। যারা কখনো শাহবাড়ির কর্ত্রীর মুখের দিকে তাকানোর সাহস পেত না, তারা পর্যন্ত মন্দ করে সামনাসামনি। নাজিরকে দেখে তিনি অবাক হলেন। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নাজির ধপাস করে তার মুখোমুখি বসলো। সেলাইতে টান অনুভব করলো, কিঞ্চিত ব্যথাও পেল, তবুও পাত্তা দিল না। হেসে জিজ্ঞাসা করলো, শাহবাড়ির কর্ত্রীর কি খবর? এনে বইয়া রইছেন কেন? দুপুরে খাওয়া দাওয়া কিছু হইছে? ভাবিরে দেখলাম না যে, কই গেল? ফরিদার ঠোঁট জোড়া ফাঁক হয়ে গেল। এটা সেই পুরনো নাজির যে এভাবেই গা ছাড়া ভাব নিয়ে তার সঙ্গে হেসে কথা বলতো। বাড়ি ফিরে গোসল সেরে এসেই বলতো, মেলা ক্ষুদা লাগছে চাচি, খাওন দেন। আপনি খাইছেন? ফরিদার জবাব না হলে সে রাগ করে বলতো, কেন খান নাই? ওই বাহিন চোদ্দের লাইগা 2 বেলা শেষে দেওয়ার পরও এত মহব্বত আইয়ে কোনতে? ফরিদা মিছে চোখ রাঙিয়ে বলতেন, বড় চাচা হয়, চাচারে এসব কেউ কয়? চুপ কইরা খা। তারপর ছেলেটার বিয়ে হলো, ঘরে নতুন বউ এলো। যাদের সাথে মেশা উচিত নয় তাদের সাথে গিয়ে মিশলো। শাহবাড়িতে এলো বিপদ, সব এলোমেলো হয়ে গেল, ধ্বংস হলো সাজানো সংসার সম্পর্ক। নাজির তার নীরবতা দেখে মুখ ভার করে বলল, জিগাবেন না কেমন আছি, কেমনি মৃত্যুর মুখ থেকে ফিরাই আইছি, নাকি যত ভালোবাসা শুধু নিজের পোলা আর ভাইয়ের পোলা লাইগা? কোনটা? ফরিদা দৃষ্টি সরিয়ে নিলেন, বললেন, প্রতিশোধ নিতে আইছোস? এখন বুঝি আমার পালা? কি যে কন্যা, আমি প্রতিশোধ নেয়ার কইটা? যা করে আল্লাহ করবো, তিনি ন্যায় বিচারক, তাই এসব সাইডা দিছি। তাইলে এনে আইলি কেন? আপনারে দেখতে। ঘৃণা হয় না? করুণা হয়। চোখ বন্ধ করে নিলেন ফরিদা। নাজির দীর্ঘশ্বাস ফেলে বলল, কি লাভ হয়েছে এইসব কইরা? কাউরি মায়ের কি সুখ পায়? কখনো পাইছেন? আজ আপনি একলা, আপনার কেউ নাই। বড় বাড়িটাই চিরকাল আপনারে একলা থাকতে হইব। সব জানি না গেছে শাহ পরিবার ধ্বংস করার মূল ছলনাময়ী নারী ফরিদা বানু, যে কিনে এতকাল ভালো মানুষের মুখোশ পইরা আসিল। আপনার কি একটু আফসোস হয় না? মনে হয় না আমার লগে আপনি অনেক অন্যায় করেছেন? সালাউদ্দিন ভাই আমার পেটে ছুরি ঢুকাইছে, আমার চাচারা আমার ঠকাইছে, আমার চাচারা আমারে ঠকাইছে। সবাই সত্যের মুখোমুখি হইয়া আমি এত কষ্ট পাই নাই। যত কষ্ট পাইছি সব কিছুর পেছনে আপনি আসলেন যাই না। ছোট চাচি আমারে কত সাবধান করেছিল, আমি শুনি নাই। মায়ের কথা কখনো ভাবি নাই, সেই জায়গা তো আপনিরই দিছিলাম। অথচ দেখেন শেষ সবলটাই আপনিই দিলেন। আমাকে প্রতি এতই ক্ষোভ আপনার, এত লোভ। পাইছেন সেই সম্পদ, সারা জীবন তো বান্ধেই কাটলেন। ফরিদা উত্তর দিলেন না। আসলে কি তিনি কখনো নাজিরকে ভালোবাসেননি? তাহলে সেদিন কেন মুমিনকে আড়ালে ডেকে নিয়ে বলেছিলেন, ওগুলি কিছু কইরো না, ওরা আমার কাছে থাক? ঝুঁকি জেনেও কেন বলেছিলেন? কেন এতকাল ছেলের মতো যত্ন করে রেখেছিলেন? প্রশ্নের উত্তর জানা নেই তার। জীবনে কখন এবং কেন কি করেছেন ফরিদা জানেন না, তাই আজও তিনি জবাব দেওয়ার মতো কিছুই খুঁজে পেলেন না। চোখের পানি আটকানোর চেষ্টায় চুপ করে বসে রইলেন। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। নাসরিনও কি খুব ভালো ছিল? সে কি বাঁকা চোখে ফরিদাকে দেখেনি? ধনী পরিবারের মেয়ে হওয়ার অহংকার করেনি? আড়ালে শাশুড়ির মন ফরিদার বিরুদ্ধে বিষিয়ে দেয়নি? সবার সামনে ভালো আর ফরিদার সামনে বিষাক্ত রূপ দেখায়নি? সে কেমন ছিল, কি ছিল ফরিদার খুব ভালো করে জানে। সময় আর কর্মের গুণে সব বদলে গিয়েছে।
শুধু আজ নাসরিন সবার চোখে সৎ নারী, যে অন্যায় সহ্য করে দুনিয়া ত্যাগ করেছে, আর ফরিদা ষড়যন্ত্রকারী লোভী। সেদিন অনেকক্ষণ নাজির সেখানে বসেছিল। সন্ধ্যা নামার পর সারা বাড়িতে আলো দিয়ে বেরিয়ে পড়ল। দাঁড়ালো মসজিদের সামনে এসে। মুয়াজ্জিন মাইকে আজান দিচ্ছেন। কোনো কিছু না ভেবে অজু করে ভেতরে প্রবেশ করলো নাজির। রবের সাথে দীর্ঘদিন সাক্ষাৎ হয় না, পাপের জন্য ক্ষমা চাওয়া হয় না। রব যে ক্ষমাশীল, তিনি ক্ষমা না করলে মানব জীবনই তো বৃথা। আকাশে শরতে শুভ্র মেঘ জমেছে। রাস্তায় একদল কুকুর ঝগড়া করছে। রান্নাঘরে বসে পাকা তালের রস ছেঁকে পিঠে বানানোর প্রস্তুতি চলছে পারুল দিলারার মধ্যে। সৈয়দুন্নেসা কেদারায় বসে পুত্রবধূদের কাজ দেখছেন। শুকনো খড়ি মাচায় তুলে রাখছে জেসমিন আর রুহুল। এর স্ত্রী খুশবু। পলি তেমন একটা কাজ করে না। বাচ্চাটার একটুতে সর্দি কাশি হয়ে যায়। শালিক বাপের বাড়িতে গিয়েছে। অলিউল খান এসে মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন। বলেছেন, পরিস্থিতি ভালো না, জামাই ফিরা না হওয়া পর্যন্ত মাইয়া না হয় আমার কাছেই থাকুক, ওর মায়ের চিন্তা হয়। শালিক যদিও রাজি ছিল না, সবাই অনেক বুঝে এক প্রকার জোর করে তাকে পাঠিয়েছে। সৈয়দুন্নেসা হাঁক ছেড়ে বললেন, কুত্তা গুলারে কেউ খেদাইয়া দিয়া আইতো, মাথা ধইরা ফেলতেছে। ভাদ্র মাস আইলেই হ্যাগো উজানি উড়ে। দাদি শাশুড়ির নির্দেশে শুকনো খড়ি নিয়ে ফটকের বাইরে চলে গেল জেসমিন। বৃদ্ধা ছোট পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, তোমার মাইয়ার হাব ভাব তো ঠিক লাগে না বউ, যে কোনো সময় পানি কাইঠে দিব, তাই সব জোগাড় যন্ত্র হাতের কাছে রাইখো। তালটাকে ভালো মতো চটকে জবাব দিলেন পারুল। গুছানোই আছে আম্মা, তালেবের বউয়ের সময় সব আলাদা কইরা রাখছিলাম, এখন খালি নতুন অতিথি আওয়ার অপেক্ষা। পেট দেখে আমার মনে হয় মাইয়া হইব। পরি ফাহিমিদারও তো মাইয়া হইছে, এটা মনে হয় মাইয়া হওয়ার মরশুম। বুঝতাছি না আম্মা, যেই লাথি মারে পোলাও হইতে পারে। দিলারা বললেন, যেইটাই হোক সুস্থ হোক। কয়দিন আগে মাইয়াটা শুকাইয়া যা হয়েছিল, খাওয়া দাওয়া সব বাদ দিছিল। এখন আবার ঠিক হইয়া যাইতাছে, নিজে নিজেই দেখলাম খায়। কাল রাতে আইয়া কইতাছে হাঁসের গোশ খাইতে মন চাই। আমি কইলাম এই সময় হাঁস খাওয়া উচিত না, পোলাপাইনের গলার স্বরও হাঁসের লাহান হইয়া যাইব। এইগুলা কুসংস্কার। আমার বইন পোয়াতি থাকতে কত হাঁস খাইলো, কিছু হয়েছে আমাকে তারার? কি সুন্দর গলার স্বর মাইয়ার। ওহ, বড় বউরে হাঁস বাঁচতে দেখলাম, ক্যাটাই আনছে? দিলারা বললেন, কে যায় আবার? জামাই আনছে। আমার কথা হই না মাইয়া গোম্বা কইরা জামাইয়ের মনে হয় কইছে। হে ওই ভইনা বেলা কইতে জানি হাঁস দুইটা আইনা আমার হাতে ধরাইয়া দিয়া কইল, এনতে আস্তে একটা হাঁস আমনের মাইয়ারে রাইন্দা দিবেন, যত খাইতে পারে। আমি আর কি কমু, এই মাইয়া একে তো নাচুনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি দেওয়া জামাই পাইছে। হাসলেন পারুল। সৈয়দুন্নেসা মুখ বাঁকালেন, কয়দিন আগে ঠিকই তো কত কথা কইছ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।